চাটখিল প্রেস ক্লাবের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা শুক্রবার সকাল 10টায় প্রেস ক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাটখিল প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান ও সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শোয়েব হোসেন ভুলু। সভায় চাটখিল প্রেস ক্লাবের সদস্যদের সম্মতিক্রমে 2021 ও 2022 সালের জন্য চাটখিল প্রেস ক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়। চাটখিল প্রেস ক্লাবের বর্তমান কার্যকরী কমিটি সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান, সহসভাপতি রফিকুল্লাহ খোকন, সাধারণ সম্পাদক সৈয়দ হোসেন ভুলু, সহ সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত, অর্থ সম্পাদক জসিম মাহমুদ, দপ্তর সম্পাদক আশেক এলাহি। কার্যকরী পরিষদের সদস্যরা হলেন সৈয়দ মুশফিকুর রহমান, কাদের সিদ্দিক মিলন, মুক্তার হোসেন, আনোয়ার হায়দার, মামুন হোসেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সংশ্লিষ্ট সকল সদস্যবৃন্দ। আসলে আজকে যে অবস্থার মধ্যে আমাদের আজকে দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত যাচ্ছে, আপনারা কষ্ট করে শীতের মধ্যে দিয়ে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আসলে কিছু কথা যদি না বলি তাহলে একটু হয়। যেমন মনে করেন গত বছর আমাদের মাঝে নাসির ছিলেন। আসলে আমরা কেউ হয়তো কল্পনাও করি নাই নাসির আমাদেরকে ছেড়ে এভাবে চলে যাবে। আসলে কে কখন যাবে এটা তো কোনো সিরিয়াল নাই। নাসির চলে গেছে, নাসির আত্মার মাগফিরাত কামনা করি। আমি আমার সংক্ষিপ্ত কথাবার্তা বলতেছি। আজকে ধরেন আপনারা ইতিমধ্যে যেহেতু এখন আপনার ডিজিটাল যুগ, মিডিয়ার মাধ্যমে অনেক কিছু দেখছেন। আমি হয়তো রাস্তায় কম বাইরেই দেখি না, কিন্তু আমার কাছে খবর তো আসে। তো আমি সম্পর্কে খুব বেশি কথা বলবো না, আমি একটা দুটা কথা বলে শেষ করব। যেমন এটা সম্পর্কে নোংরা জিনিস নিয়ে আমি কখনো নাড়াচড়া করতে চাই না, এটা আমার স্বভাব না, এটা আমি করি না। এবং আমাদের সবাইকে আমি বলি যে আল্লাহ বলেছেন সত্য দিয়ে মিথ্যাকে প্রতিহত করো, ভালো দিয়ে মন্দকে প্রতিহত করো। আমি এটাতে বিশ্বাসী। সুতরাং মন্দ দিয়ে মন্দ করিয়ার বিষয় না। তারপরও কথা প্রসঙ্গে একটা কথা বলতেছি। আজকে এই প্রেস ক্লাব প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আজ অবধি আমরা যারা এখানের সাথে জড়িত আছি, আমাদের সবার মান সম্মান যেন বজায় থাকে, সেই নিরিখে আমি আমার সভাপতি হিসেবে বা সভাপতি যখন ছিলাম না তখনও আমি সার্বিকভাবে চেষ্টা করেছি, দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। এই ভবন হয়েছে যেন আজকে ধরেন 8 বছর। এই ভবনে আসার পর থেকেও আমার না, আমি আপনাদেরকে নিয়ে তো আমি নাহলে আমি কি। তো সবার সম্মান রক্ষার্থে চাটখিলের যে কোনো লোক, ধনী গরিব, প্রেস ক্লাবে আসছে যে কোনো সমস্যা নিয়ে আমরা ইনশাল্লাহ সমাধান করার জন্য যতদূর আমাদের ক্যাপাসিটি আছে চেষ্টা করেছি। ডিসিডি দিয়ে করেছি, এসপিডি দিয়ে করেছি, ইউনোরি দিয়ে করেছি, ওসিডি দিয়ে করেছি, এইভাবে এসিডেন্ট দিয়ে করেছি। অর্থাৎ যারা আসে সবাই, এবং আল্লাহর ইচ্ছা আপনাদের সবার সুনাম যেন ক্ষুণ্ণ থাকে। চাটখিলের আনাচে গানে প্রেস ক্লাবে আসে, যাই অন্তত এই কথাটা বলে যে প্রেস ক্লাবে গেছি, ভালো আচরণ করেছে, একটা চা খাওয়াইছে। আমি চেষ্টা করি সবাইকে। কিন্তু এখন মনে করেন সমাজে যেটা শুরু হয়েছে, একটা উদাহরণ দিতে চাইলে আমি এই কথাটা বলছি। আজকে 2 মাস, আজকে বোধহয় বছর 3 আগে আমার কাছে একটা অভিযোগ আসছে যে চাটখিলের 2 জন সংবাদকর্মী, কথিত ফেসবুক সংবাদকর্মী এবং পত্রিকা রেজিস্ট্রেশন বিহীন পত্রিকার সংবাদকর্মী একজন, আর একজন হচ্ছে কথিত অনলাইনের সংবাদকর্মী। ওনারা রিক্সাওয়ালা জামাল, বাড়ি শাহপুর, থাকে এখানে ডাকবাংলার সাথে, তাকে দেখাইয়া, পঙ্গু দেখাইয়া ফেসবুকে প্রচার করে, অনলাইনে প্রচার করে তার জন্য সহযোগিতার সংগ্রহ করেছে, অ্যাকাউন্ট নম্বর দিয়েছে নিজেদের। হ্যাঁ, অনেকে আমাদের সংবাদকর্মী মুক্তার হোসেন আজকে নাই উপস্থিত, সে অসুস্থ, সে ঢাকা থেকে আসছে, কালকে আমার সাথে দেখা করে গেছে। সে অসুস্থ, আসতে পারে নাই, আসতে তার মুখ দিয়ে শুনতে সে আমাকে বললো, ভাই ওই রিক্সাওয়ালাকে বেশি এরা বাড়িতে বিল্ডিং করছে, এত টাকা উঠেছে। আচ্ছা যাক, রিক্সাওয়ালার স্ত্রী যেইভাবে জানছে আমি বলে সাংবাদিকদের নেতা, উনি জানি একদিন উনি আমার বাসাতে 3 মাস কাজ করছে, ওই যে গৃহকর্মীর কাজ করছে। একদিন আমারে আঙ্কেল আপনার সাথে একটা কথা বলতে হবে। বলি কি? বলে যে এই নামের এই 2 জনে আমার স্বামীরে পঙ্গু দেখাইয়া অনেক টাকা উঠে গেছে, এখন আমাদেরকে রিক্সা বিয়ান কিনে দিছে আর অল্প টাকা দিছে, আর বাকি টাকাটা রাখছে আঙ্গুরের জমি কিনে দিব পৌরসভা। তাহলে ভালো আছে, তাহলে তো ভালো, আপনার অসুবিধা কি? কারণ আসলে এরা দিচ্ছে না।
ওদের দুজনের নামও বলছি, আমি নামও বলতে চাই না, ওদের নাম উচ্চারণ করতে আমার ঘৃণা বোধ হয়। এরপরে আমি দুইজনে আমার সুন্দরপুর গ্রামে একজনকে আমি যাকে একটু শিক্ষিত মনে করেছি, মানে তাকে ঢাকায় আনছি এখানে আনি। আমি বললাম, তুমি তো সাংবাদিক পরিচয় দাও, তোমার পত্রিকা আছে, তবে তোমার পত্রিকা তো রেজিস্ট্রেশন নাই, এটা রেজিস্ট্রেশন বিহীন পত্রিকা, এটাতে তুমি সাংবাদিক পরিচয় দিতে পারো না। আছে তারপরে তো এখন সংবাদকর্মী হিসাবে যখন প্রচার করতেছো, এই রিক্সাওয়ালার টাকা নিয়ে এই সিনেমিনি খেলানো তো উচিত হয় নাই। এখন তোমাদের বিরুদ্ধে যে অভিযোগ আসছে, অভিযোগটা যদি আমি আমার কলমে দেখি কিভাবে সংবাদকর্মীর বিরুদ্ধে আমি অভিযোগ লিখবো, এবং থানা যদি একটা মামলা হয়, তাহলে সেখানেও তো আমরা ইনচার্জ হবো। অনেকে বলবে যে সাংবাদিকরা রিক্সাওয়ালার টাকা আত্মসাৎ করেছে। তখন সে আমার বললো, স্যার আমি না সব মুখে করছে, আরেকজনের নাম করছে। হ্যাঁ, তো আমি বললাম, কে করছে আমার জানার দরকার নাই, তাদের টাকাটা তাদেরকে পৌঁছায় দাও, নাইলে কিন্তু পরে বিপদে হবা। এরপরে সে আমার প্রতিশ্রুতি দিবে, কিন্তু আজ 3 বছর যাইতেছে, দেয় নাই। এই কথাটা এই কারণে আনছি, আজকে 2 মাসের ঘটনা আপনাদের এই প্রেস ক্লাবে ধরেন আমাদের পাওয়াতে একজন নতুন সংবাদকর্মী সৃষ্টি হয়েছে, মোজাম্মেল লিটন। সে তার পাওয়ার একটা লোককে এখানে নিয়ে আসলো একদিন, আনার পরে আমার বললো, স্যার এই যে এই লোকটার একটা 3 মাসের বাচ্চা ছিদ্র, ফুসফুসের ছিদ্র নিয়ে জন্মগ্রহণ করেছে, একটা দিন মজুর। এখন ওই পিজি হাসপাতালে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে, আর ডাক্তাররা বলতেছে যে তাকে চিকিৎসা করতে হলে সময় লাগবে এবং 1 লাখ টাকার মতো লাগবে। এখন এই গরিব মানুষ 1 লাখ টাকা পাবে কোত্থেকে? তখন আমি করলাম কি, আমি করলাম ঠিক আছে, আমি একটা নিউজ রেডি করি, মানে এই যে শিশুটা এইভাবে জন্মগ্রহণ করছে, সাহায্যের জন্য একটা আবেদন লিখি আমাদের জাতীয় পত্রিকাগুলো এবং অনলাইন পত্রিকাগুলো দিছি। দেওয়ার পরে ওই দিন মজুরের একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে ইয়েতে, ইসলামী ব্যাংকে, তার অ্যাকাউন্ট নম্বরটা দিছি, তার নাম দিছি, এবং তার পরিবারের হাতে যে মোবাইলটা থাকে বিকাশ নম্বর হিসেবে সেটা দিছি। দেওয়ার কিছুদিন পরে আমি খবর পাইলাম, তারা করলো যে আরো জানাইলো, টাইম টু টাইম আমার জানায়, স্যার 35-40 হাজার টাকা পাইছি এর জন্য, ও বিকাশে। আচ্ছা, এরপরে ফট করে একদিন জানলাম, আমার ঢাকা থেকে আমার এক বন্ধু ফোন করি, আপনার ফুসফুসিকা অনলাইনে দেখলাম একটা মেয়ে এইভাবে ছিদ্র নিয়ে, ফুসফুসের ছিদ্র, তার চিকিৎসার জন্য সাহায্য চাইছে। তো এখানে যে বিকাশ নাম্বারটা দেখলাম আপনার অনলাইন পত্রিকা ফুসফুসিকার, কিন্তু এখন আরেকটা ফেসবুকে দেয় একই নিউজ, কিন্তু বিকাশ নম্বর আরেকটা। কথা খেয়াল করবে। তখন আমি খোঁজ নিছি, আবার আইতে ব্যাপারে একটু অনভিজ্ঞ, আমি সৈকত সাহেবকে ডাকিয়েছি। সৈকত সাহেব সব খোঁজ নিছে, খোঁজ নিয়ে কেন জানছে যে হোলাই গিয়া আঙুর লিটনের লগে, ওই যে লিটন আনছে আঙুর ওই লোকটারে লিটনের সাথে সম্পৃক্ত। তা এখন সৈকত এখান থেকে আমার সামনে ফোন করি, ওই ছেলেটা বলে, ভাই আমরা তো কিছু টাকা ফাড়াইতেছি, আপনার বিকাশ নম্বর ঠিক আছে তো, মানে এভাবে কথা কইয়া তার থেকে কথা লইছে। আচ্ছা, এরপরে আমি ওসিল্লার কথা বলছি, ওসিল্লাকে কথা বলি, আমি ওই লিটনের বাবা কথা বলছি যে এই লোকটা আমি চিনি, কবাই চিনি তো, স্যার চিনি তো। আমি বলে তো এই প্রতারণা করছে, তার ফেসবুকে দিয়া সে আবার এটা কি বুস্টই কয়, বুস্ট করে 1000 লোকের এটা দিছে, ওই বিকাশ নম্বর হিকা তারটা। আচ্ছা, এরপরে আমি ওসি সাহেবের কথা বলি, বললাম বিকালবেলা আমি বলছি যে আমি সন্ধ্যার সময় আমাদের সহসাধারণ সম্পাদক গোলজার হোসেন সৈকত যাবে, আপনি ফোর্স দিবেন, একটা বাস পার্কে তুলে আনতে হবে। ঠিক আছে ভাই, কোনো অসুবিধা নেই। এরপরে ওই যে মেয়েটার বাবা দিন মজুর, উনি কিছুক্ষণ আগে আমার ফোন করি কান্নাকাটি করতেছে, স্যার যে আমার বাড়ির স্বাস্থ্য ভাই হয় অন্যায় করিয়া লাইছে, যেমন আর কাছে শিকার হয়েছে, হিগার নাম্বার দিছে, স্যার পুলিশে ধরা এর না, ওই এখন হিগার মোবাইলে 40,000 টাকা আছে, কিন্তু আর 40,000 দিয়ে দিচ্ছে, বুঝলেননি, 70,000 হচ্ছে। তখন আমি বললাম তো ঠিক আছে, একটা পথ আছে পুলিশ দিয়ে ধরার জন্য, ওই তার ওই যে সিমটা আপনি বললেন, এই সিমে যা টাকা আইয়ে এটা আপনি ডাকি দেন। হ্যাঁ, তো সুতরাং তখন উনি বললেন যে ঠিক আছে স্যার, সিম আনছে, আর তারা আমি ধরাই নেই। কথাটা এই কারণে বলছি, এর কয়েকদিন পরে উনি আমার ফোন করে কইলো, কয় স্যার সুখবর আছে। আমি বলি কি? কয় যে 1 লাখ টাকার মতো হয়েছে, তো চলে যাইছে। এখন ওই যে পত্রিকায় ভাইয়া ঢাকার নারায়ণগঞ্জের এক লোক আসছে, আমাদের বাড়িতে আসছে, আজকে আমাদের নাম ঠিকানা সব নিয়ে যাই। আমার কইলো যে পিজি হাসপাতালে, ওই যে পিজি হাসপাতালে আমরা ভর্তি করেছি, পিজি না সরব দিতে ভর্তি করেছি, সেখানে ডাক্তারের লোক কথা বলি, উনি বলছে
ঢাকা নিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণ খরচ উনি দিবে, আমার 1,000 লাগবে না। কথা বলছেন নি? এর এর 1 মাস পরে আরেকটা লোক আসছে, তার বাচ্চা কিডনি, একটা বাচ্চা 20 বছর বয়সে কিডনি চলে গেছে। তো তার নিজের একটা কিডনি দিয়ে, সেও গরিব মানুষ, গরিব ছোট্ট দোকানদার, তার নিজের একটা কিডনি দিয়েছে তার বাচ্চারে, 20 বছরের বয়সের বাচ্চা। এটা সে আমরা যে বাঁচিয়ে আছে, সেও ছোট্টখাট্ট একটা ব্যবসা করে। এখন ওই তার দ্বিতীয় সন্তান, তাও ওই একই বছর 20 বছর বয়সে আসি, তারও কিডনি সমস্যা হয়েছে। এখন তার তো আছে 1 কিডনি, হন ছেলের দিব কোথায় আর। এখন এই কিডনি সমস্যা, ছেলেটার মিরপুর কিডনি হাসপাতালে ভর্তি করে রাখছে, চিকিৎসা চলছে। উনি সহযোগিতা চাইছে, আমি ছেলেটার ওই মিরপুর হাসপাতালের ওই ছবি সহ দিয়ে আবার পত্রিকায় দিছি। আরে 3-4 দিন পরে উনি আমার জানাইলো, স্যার 35-40 টাকা পাইছে। আচ্ছা, আর পত্রিকায় দেখি একটা লোক মানে কথা দিছে, যদি তার রক্তের গ্রুপের লাগে মিলে সে কিডনি দিব। তো কথা খেয়াল করেন, তো আমরা তো চেষ্টা করছি মানুষের উপকার করার জন্য। এবং আমি মনে করি আমার এখানে যারা আছেন আপনারা, এরা কেউই বাটপারি, জুয়াচুরি, দুর্নীতি কোনো কিছুর সাথে জড়িত নাই, আমি বিশ্বাস করি। এবং কেউ দান্দাবাজিত নাই, আমি 100% বিশ্বাস করি। আমরা সবাই মানুষের কল্যাণে কাজ করতেছি। কিন্তু ইদানিং যেটা দেখছি, এটার নাম লইতে আমার ঘৃণা হয়। তো আমি নাম লইতেছি না। আমি আপনাদেরকে একটা কথাই বলবো, একটা প্রবাদ বাক্য আছে, আমি কাজে বিশ্বাস করি, কথায় না। আমি কাজে বিশ্বাস করি। আমার কাজের মাধ্যমে চাকরিবাসী মূল্যায়ন করতে হবে যে আসলে সত্যিকারের সংবাদকর্মী কারা। যেমন আমরা কাউকে বলি নাই, আমাদের দু একজন সহকর্মী বলছে এদের এই বিষয়ে দিয়ে একটা কথা বলার জন্য, এবং আমি নাম বলবো না, আওয়ামী লীগের এক নেতা আমাকে বলছে যে আপনি হাইকোর্টে একটু রিট করে দিতে, এটা বন্ধ দিয়ে। আমি বললাম না, চেহারাটা আপনারা চান আগে, আমরা কিচ্ছু করবো না। চেহারা চান, এরা কারা। সুখবর, আপনার প্রিয় সোনাইমুড়িতে আগামী 24শে ডিসেম্বর শুভ উদ্বোধন হতে যাচ্ছে চড়ুই ভাতি পার্টি সেন্টার। গায়ে হলুদ, বিয়ে, জন্মদিন, আকিকা সহ যে কোনো সামাজিক অনুষ্ঠানের অভিজাত আয়োজনে আমরা আছি আপনাদের পাশে। পরিবার ও সবান্ধব বিমুগ্ধ কিছু সময় কাটানোর অনুপম ঠিকানা চড়ুই ভাতি পার্টি সেন্টার। এখানে রয়েছে চাইনিজ, থাই, ইতালিয়ান, ইন্ডিয়ান, সি ফুড, কন্টিনেন্টাল খাবারের স্বাস্থ্যসম্মত আয়োজন। চড়ুই ভাতি পার্টি সেন্টার, ঠিকানা বাইপাস সড়ক চৌরাস্তা সংলগ্ন সোনাইমুড়ি, নোয়াখালী। চড়ুই ভাতি পার্টি সেন্টার। ভিশন 24, দৃষ্টিতে বিস্ময়।